অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দর, স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নির্বাচন কমিশন চাইলে জুন জুলাই নির্বাচন সম্ভব বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। জড়িত সন্দেহে গ্রেফতার 2, কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এবং ঈদযাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। একই দিনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম এবার স্বাভাবিক থাকলেও এখন লাফিয়ে বাড়ছে কিছু পণ্যের দাম। বিশেষ করে বেগুন, লেবু, শসা বাড়ছে অস্বাভাবিকভাবে। এদিকে তেলের সংকট কিছুটা কাটতে শুরু করলেও আবার বাড়তি থাকা চালের দাম আরও এক দফা বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত বলছে আইনি মারপ্যাচের সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটছে ব্যবসায়ীরা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিগত বছরগুলোতে রমজানকে কেন্দ্র করে বাড়তে থাকে বিভিন্ন পণ্যের দাম, কিন্তু এবারের শুরুর দিকে না বাড়লেও এখন বেশ কিছু পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। পণ্যভেদে কেজি প্রতি 40 থেকে 50 টাকাও বাড়ছে কোনো কোনো পণ্যে। এর মধ্যে আবার চিন্তার ভাঁজ ফেলেছে চালের দামের বৃদ্ধির। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেল। যে মিনিকেট গত সপ্তাহে যে ছিল 80 টাকা, ওই মিনিকেট এখন 82 টাকা বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিক বলছে যে তাদের মিনিকেট শর্ট, যেহেতু নতুন সিজন বৈশাখ আসবে সেই হিসেবে এখন যা আছে ওইভাবে বিক্রি করছে। এখনো আগারে আছে, এখনো 70 টাকা। 10 টাকা 5 টাকা বাড়া, এটা বাড়া না। 20 টাকা 50 টাকা বাড়া, এটা হলো বাড়া। মার্কেটটা 40 টন 50 টনের একটা মার্কেট, সেখানে ম্যাগনা 10 টনের একটা বোঝা নিত। ম্যাগনা তো ম্যাগনা দিত, কিন্তু অন্য কোম্পানির মাল দিত না। এই জন্য ক্রাইসিস। এখন টুকটাক এই যে তীর আসতেছে, তীর দেওয়া শুরু করছে, ম্যাগনা তো দিতেছে। এই এখন আলহামদুলিল্লাহ মার্কেট স্বাভাবিক। আমার মনে হয় রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়াইতে হবে, একটা টেন্ডেন্সি। বাজারে তো সবই আছে, কোনো সংকট নাই, কিন্তু রমজান মাস দাম বাড়াইতে হবে, বেশি টাকা নিতে হবে, একটা টেন্ডেন্সি। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। এদিকে এবারের ভোক্তা অধিদপ্তরের অভিযান ছিল চোখে পড়ার মতো। এর সুফলও পেয়েছে সাধারণ মানুষ। তবে আইনের দুর্বলতার কারণে ব্যবসায়ীরা সুযোগ পান বলে মন্তব্য এই কর্মকর্তার। অনেকে বলে যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ কেন ফাইন হলো না? আইনে তো এটা নেই, আপনি কোথা থেকে করবেন? আইনে সর্বোচ্চই করা যায় 50,000 টাকা। তো সেই জরিমানাটাই তো অ্যাপ্লাই করা যাবে, 1 টাকাও বেশি করা যাবে না। এই জন্য আসলে আমাদের জানার অনেক সময় থাকে, ভুল থাকে। সরকারের বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ছাড় দেওয়া সহ নানা উদ্যোগ নিলেও কেন এর সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত, এমন প্রশ্ন সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে লেয়ার মুরগিকে সোনালী বলে কারসাজি করার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া তেল কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করায় বেশ কয়েকজন দোকানিকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিক রিপোর্ট। গায়ের রং সোনালী, দেখতেও সোনালী মুরগির মতোই, তবে এটি আসলে ব্রয়লার বা ফার্মের মুরগিরই আরেক জাত, যা সোনালী মুরগি নামেই বিক্রি হচ্ছে বেশি দামে। এমন ঘটনা ঘটেছে রাজধানীর টাউন হল মার্কেটে। সোনালী মুরগি দেশি বলে বিক্রি করছেন। 2 নম্বর অপরাধ হচ্ছে মূল্য তালিকা লিখছেন 250, বিক্রি করছেন 280। 3 নম্বর অপরাধ। বাটপাড়ি করেন না, মানে কম বাটপাড়ি করেন। জীবনও না স্যার, আল্লাহ মাফ করুন, কম বাটপাড়ি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুরগি নিয়ে এমন কারসাজি করার অভিযোগে 3টি দোকানকে যথাক্রমে 30,000, 10,000 ও 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লেয়ার মুরগি কত করে বিক্রি করছেন আজকে? শিয়া মসজিদ বাজারে অভিযানে মুদি দোকানে তেল লুকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ওঠে এক দোকানির বিরুদ্ধে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশনায় রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সরবরাহ লাইন যথাযথ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন বাজারগুলোতে।
মুরগির দোকানের কারসাজি ছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে চাল ও তেলের দোকানেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে বর্তমান সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মাগুরার সদর উপজেলার নিজনন্দআলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন ওই শিশু। এর আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৩য় শ্রেণীর ওই শিক্ষার্থী। প্রথমে মাগুরা সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শিশুটির গলায় দাগ ও শরীরের বিভিন্ন অংশে পাশবিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির দুলাভাই মোহাম্মদ সজীব শেখ ও তার পিতা মোহাম্মদ হিটু শেখকে আটক করেছে পুলিশ। এই খবর জানাজানি হলে হিটু শেখের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু এই শিশুটির সাথেই নয়, হিটু শেখ এর আগেও এলাকার এ ধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী 14 মার্চ থেকে শুরু হবে। এ সময় যাত্রীরা ট্রেনের জন্য 24 থেকে 30 মার্চের টিকিট পাবেন, যা চলবে 20 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এই তথ্য জানান। ঈদে বেশ কয়েকটি রুটে চালানো হতে পারে বিশেষ ট্রেন, তবে কয়টি বিশেষ ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের বাসের টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়। এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে, ফলে 2 জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় দমনপীড়ন অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে বিবিসির উপস্থাপক স্টিফেন সাকারের মন্তব্যের জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলনে আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়েন তাহলে আর শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম। ভলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন এবং এটা কার্যত সাহায্য করেছিল। তাদেরকে সহযোগিতা করার ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে। ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন শাহিদ মিয়া। সেখানে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে খাসিয়া চোরাকারবারিদের হামলায় শাহিদ মিয়ার মৃত্যু হয়। বিজিবি জানিয়েছে, শাহিদ মিয়ার মরদেহ ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়া বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। নিহতদের মধ্যে সরকারি সৈন্যের সংখ্যা ১৩ জন। দেশটির লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এই ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
সংবাদ মাধ্যমটি বলছে, দামেস্কের নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনীর ওপরে এটি সবচেয়ে সহিংস হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তির আওতাভুক্ত পণ্যের উপরে 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন। আগামী 2 এপ্রিল পর্যন্ত এই শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা স্বাক্ষর করেছেন। দ্বিতীয়বারের মতো ট্রাম্প আমেরিকার 2 বৃহত্তম বাণিজ্য অংশীদার থেকে আমদানির ওপরে কর প্রত্যাহার করেছেন, যা বিশ্ব বাজারে অস্থিরতা বাড়াতে পারে। মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে কানাডার অর্থমন্ত্রী বলেছেন যে দেশটি মার্কিন পণ্যের উপরে দ্বিতীয় দফার প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি স্থগিত রাখবে। আগামী সোমবার সৌদি আরব সফরে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সৌদি আরব সফর করবেন। আগামী মাসে সফরটি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেলেনস্কি ও ট্রাম্প বৃহস্পতিবার আলাদাভাবে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি আগামী সোমবার দেশটিতে যাবেন। এ সময় জেলেনস্কি আশা করছেন আগামী সপ্তাহে মার্কিন ইউক্রেন আলোচনা অর্থপূর্ণ হবে। গত শুক্রবার জেলেনস্কি এবং ট্রাম্প হোয়াইট হাউসে একটি প্রকাশ্য বিতর্কে জড়িয়ে পড়েন। এই সময় ট্রাম্প বলেছিলেন যে জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত নন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয়। You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war, you're not in a good position. You don't have. হার ইট রেডের 2 দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অর্চার্ড পয়েন্টে হার ইট রেডের আয়োজিত এক্সিবিশনে অংশ নিয়েছেন বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা, যারা খাবার, গহনা ও বাহারি পোশাক সহ নানা ধরনের পণ্য নিয়ে এসেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন এমন আয়োজন তাদের ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। আগামীকাল শেষ হবে এই প্রদর্শনী। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডিতে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। 60,000 বর্গফুট জায়গা জুড়ে 8 তলা বিশিষ্ট এই স্টোরটি বাংলাদেশের স্থাপত্যশৈলী এবং কারুশিল্পের এক অনন্য নিদর্শন। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর। বিল্ডিংয়ের বিশেষ ডিজাইন ও শিল্প সমৃদ্ধ ইন্টেরিয়র কারুশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আড়ংয়ের সম্পৃক্ততার পরিচয় বহন করে। ব্র্যাকের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ বলেন, নতুন ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 1.5 বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়র তাকে দলে ডেকেছেন। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দলের জন্য স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নেইমার নিজেও আশাবাদী ছিলেন। দল ঘোষণার সময় সুখবরের আশায় টিভির সামনে বসেছিলেন এই তারকা। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ম্যাচটিই ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে তার সর্বশেষ ম্যাচ। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। দেশের হয়ে 128 ম্যাচের রেকর্ড, 79 গোলে করা 3টি বিশ্বকাপের খেলা নেইমার 2026 সালের বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন আগেই। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দর, স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নির্বাচন কমিশন চাইলে জুন জুলাই নির্বাচন সম্ভব বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। জড়িত সন্দেহে গ্রেফতার 2, কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এবং ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। একই দিনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট।
এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে